নিষেধাজ্ঞা অমান্য করে খোলা রাখায় রাজধানীর ফার্মগেটে মবিডিক কোচিং সেন্টারের ৫ জনকে ১ মাসের কারাদণ্ড। জিগাতলায় ৪টি কোচিং সিলগালা। উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়ন করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শন করে বললেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা না গেলে উগ্রপন্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর। রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল চায় বাংলাদেশ। ১০ বছরেও উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। কাজের গতি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। শিগগিরই বিদ্যুৎ মিলবে ৩টি কেন্দ্র থেকে, আশা প্রতিমন্ত্রীর। এবং জনতা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে জাজ মাল্টিমিডিয়ার মালিকসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা। হাওরে বাঁধ নির্মাণে অনিয়মে দুদকের চার্জশিট অনুমোদন। সময় সংবাদের সঙ্গে আছে আমি এসএম ইকবাল। নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং চালু রাখার দায়ে রাজধানীর ফার্মগেটে মবিডিক কোচিং সেন্টারের ৫ জনকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। এর আগে দুপুরে জিগাতলায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে জয়যাত্রা, নবদিগন্ত, অনন্য ও ব্লেজ নামে 4টি কোচিং সেন্টারের কার্যক্রম চলমান দেখতে পায় র্যাব। পরে কোচিং সেন্টারগুলো সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রতিষ্ঠানগুলোকে আর্থিক জরিমানা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসএসসি পরীক্ষা চলার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন তারা। কিছু কোচিং সেন্টার তারা কিন্তু সরকারি আদেশগুলি ভায়োলেশন করে, অমান্য করে তারা কিন্তু এই কোচিং সেন্টারগুলি পরিচালনা করছেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন ফাঁসকে চক্রের সাথে অনেকে জড়িত থাকেন। মূলত এই অপরাধের কারণে আজকে আমরা এখানে জিগাতলা এলাকায় 4টি প্রতিষ্ঠানে কোচিং সেন্টারকে আমরা বন্ধ করে দিয়েছি এবং পাশাপাশি অর্থদণ্ড আরোপ করা হয়েছে। যারা চালু আছে এই কোনোভাবেই এই সময়ে কোনো কোচিং সেন্টার তারা চালু রাখতে পারবেন না, কারণ পরীক্ষা চলাকালীন সময় কোচিং সেন্টার অবশ্যই বন্ধ রাখতে হবে। যারা এরপরে কোচিং সেন্টার চালু রাখবেন তাদেরকে আমরা অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো, আইনের আওতায় আমরা নিয়ে আসবো। রাজধানীর ফার্মগেটে কোচিং সেন্টারে অভিযান চালাচ্ছে র্যাব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মামুন। হ্যাঁ ইকবাল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে যে সমস্ত কোচিং সেন্টার এসএসসি পরীক্ষার চলাকালীন সময়েও তাদের কোচিং কার্যক্রম অব্যাহত রেখেছেন, সেই সমস্ত কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে কিন্তু আজকে র্যাব 2 এর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজ বেলা 12টা থেকে অভিযান শুরু হয়েছে এবং অদ্যাবধি অভিযান অব্যাহত রয়েছে। এবং সকালে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর জিগাতলায় জয়যাত্রা, নবদিগন্ত, অনন্য এবং ব্লেজ নামে 4টি কোচিং সেন্টার সেগুলো খোলা ছিল এবং তাদের অফিসিয়াল কার্যক্রম চালু ছিল। সেই কার্যক্রমগুলো কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখানে রয়েছেন। তিনি কিন্তু সেই যে 4টি কোচিং সেন্টার জিগাতলায় সেগুলো তিনি সিলগালা করে দিয়েছেন। এরপর আমরা দুপুর পরে ফার্মগেটে এসেছি এবং এখানে মোবিডিক কোচিং সেন্টার এখানে দেখেছি যে এখানে অভিযান চলছে এবং এখানে অসংখ্য ছাত্রছাত্রী তারা কিন্তু এখানে কোচিং ক্লাসে অংশ নিয়েছেন এবং সেখানে কিন্তু নোটিশও টাঙানো ছিল যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আসলে কোচিং সেন্টার বন্ধ থাকবে। নোটিশ টাঙানোর পরেও তারা কিন্তু আসলে কোচিং সেন্টার কোচিং চালু রেখেছিল। তো আমার সঙ্গে এখন এখানে রয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবং তিনি সংক্ষেপে আমাদেরকে আজকে তার এই অভিযান নিয়ে একটু বলবেন। আজকে র্যাবদের উদ্যোগে আমরা আসলে এখানে সকাল থেকে অভিযান পরিচালনা করছি। আপনারা জানেন যে প্রশ্নপত্র ফাঁস করতে সরকার কিন্তু আদেশ জারি করেছে যে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোনো কোচিং সেন্টার চলবে না। কিন্তু এখানে যেটি হয়েছে আসলে এই আদেশটা অমান্য করে তারা কোচিং সেন্টার পরিচালনা করছেন না। দ্বিতীয়ত হচ্ছে তারা আবার নোটিশ লাগিয়েছেন যে আদেশ অমান্য করে কোচিং বন্ধ আছে, কিন্তু বাস্তবে বন্ধ নয়, তারা পরিচালনা করছেন। তো মূলত আমরা এই বিষয়গুলি দেখার জন্য এখানে আমরা আসছি। এখন পর্যন্ত আমাদের 6টা কোচিং সেন্টার আমরা এখানে বন্ধ করার আদেশ করা হয়েছে এবং 5 জনকে কারাদণ্ডাদেশ করা হয়েছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে। ধন্যবাদ। কথা বলছিলাম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন আজকের তার যে অভিযান, সেই অভিযানের অধ্যমান্ত। আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু 4টি কোচিং সেন্টার প্রথমে জিগাতলায় সিলগালা করা হয়েছে, এরপর ফার্মগেটে কিন্তু একটি কোচিং সেন্টার সিলগালা করা হয়েছে, মোবিডিক কোচিং সেন্টার, এবং সেখানে কিন্তু 5 জনকে, সেই কোচিং সেন্টারের মালিক সহ 4 কর্মচারী অর্থাৎ মোট 5 জনকে কিন্তু 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এতটুকু ছিল আমার কাছে ইকবাল। ফার্মগেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। জানাচ্ছিলেন র্যাব যে বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালাচ্ছিল তার সবশেষ খবর।
উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়নের নির্দেশ দিয়ে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শন শেষে এই নির্দেশ দেন তিনি। টেকসই উন্নয়নের জন্য আগামীতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রাণশক্তি গ্রাম বাংলা, তাই টেকসই ও উন্নত দেশ গড়তে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইস্তেহারে প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর তৃণমূলে সরকারের প্রতিষ্ঠানকে কার্যকর ও গতিশীল করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে সোমবার পরিদর্শনে যান সরকার প্রধান শেখ হাসিনা। এই সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। ভাগ্যটা কিভাবে পরিবর্তন। পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি প্রতিটি উপজেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। প্রত্যেকটা উপজেলা সম্পর্কে আমরা যদি একটা মাস্টার প্ল্যান করি, যে কোথায় খেলার মাঠ থাকবে, কোথায় স্কুল কলেজ হবে, চাষের জমি কোথায় কিভাবে সংরক্ষণ হবে, একবার যদি আমরা এই কাজগুলি সঠিকভাবে করতে পারি তখন মানুষ কিন্তু এটা গ্রহণ করবে, মানুষ নেবে, মানুষ শুনবে। তো এইভাবে কিছু কাজ আমাদের বোধহয় করা দরকার বলে আমি মনে করি। এছাড়া তৃণমূলের সঠিক উন্নয়নের জন্য আগামীতে জেলা পর্যায়ে মতামত নিয়ে জাতীয় বাজেটের পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি মানুষের যে মৌলিক যে বিষয়গুলি, সেগুলি কিভাবে আমরা উন্নত করতে পারি সেটা মাথায় রেখে আমাদের সমস্ত কাজগুলি করতে হবে। আগামীতে আমার যে প্ল্যান, প্রত্যেকটা স্তর থেকে বাজেট কিভাবে হবে তার অঞ্চলে, সেই প্রস্তুতিটা নিয়ে তারপর কিন্তু মূল বাজেটটা আমরা তৈরি করব, যাতে প্রতিটি পয়সা সাধারণ মানুষের উন্নয়নে কাজে লাগে। প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে ভবিষ্যতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারগুলিকে আরো শক্তিশালী করা এবং সেগুলির জন্য আরো ভালোভাবে তাদের স্ব এলাকার উন্নয়নে মনোনিবেশ করতে পারে এবং অবদান রাখতে পারে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সব কর্মকর্তাদের সততা ও দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক্ষেপ তিনি নিয়েছিলেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা না গেলে উগ্রপন্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে শুধু বাংলাদেশে নয়, এর প্রভাব পড়বে পুরো অঞ্চলে। রাজধানীর একটি হোটেলে সকালে মানবাধিকার বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, ভারত, চীন এবং আসিয়ানভুক্ত দেশগুলোকে এক করে রাখাইন রাজ্যে একটি নিরাপদ অঞ্চল করার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী এদের আশ্রয় দিয়ে পৃথিবীর সব লিডার যারা এইসবের কথা বলেন তাদের মুখে চুনকালি দিয়েছে। এই যদি প্রবলেম দীর্ঘস্থায়িত হয় তাহলে কিছু ধরনের উগ্রপন্থা ডেভেলপ, যা এই অত্র এলাকার জন্য, মায়ানমার, বাংলাদেশ এবং পুরো অত্র এলাকার জন্য একটা অনিশ্চয়তার কারণ। অনিশ্চয়তা মানুষের প্রসপেরিটি এবং গ্রোথ এর জন্যে মোটেই ভালো না। বিশ্বাসের একটা গ্যাপ আছে। সেই জন্যে আমি বলছি যে মায়ানমার কোনো দেশ তাদের বলুক যে রাখাইন প্রদেশেই একটা সেফ জোন হবে, যেটা আপনার ভারত, চায়না কিংবা আসিয়ান রাষ্ট্রসমূহ এরা এটা দেখভাল করবে। সময় সংবাদে আরও থাকছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে 5 প্রার্থীর প্রতীক বরাদ্দ। নির্বাচনী প্রচারণা শুরু, সবাইকে আচরণবিধি মেনে চলার নির্দেশ। জনতা ব্যাংক থেকে 1,745 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাজ মাল্টিমিডিয়ার মালিক এম এ আজিজ সহ 20 জনের বিরুদ্ধে 5টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার রাজধানীর চকবাজার থানায় মামলাগুলো দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। এতে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের এবং তার ভাই, জাজ মাল্টিমিডিয়ার মালিক ও ক্রিসেন্ট ফুটওয়্যারের চেয়ারম্যান এম এ আজিজ এবং সোনালী ব্যাংকের ডিএমডি জাকির হোসেন সহ 20 জনকে আসামি করা হয়েছে। এর আগে গত 30 জানুয়ারি 919 কোটি 56 লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের দায়ে মানি লন্ডারিং আইনে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের ও সরকারি ব্যাংকের 2 ডিএমডি সহ 17 জনের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই মামলায় এরই মধ্যে ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ কাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন সহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। দুপুরে একথা নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম, কর্তব্যে অবহেলার অভিযোগে সিলেট সুনামগঞ্জ অঞ্চলের পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ থানায় মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয় ২০১৭ সালে হাওরের বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি, মাছ ও অনেক গবাদি পশুর মৃত্যু হয়। মামলা দায়েরের পর ঢাকা থেকে নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূল জরিপে যারা এগিয়ে আছেন তাদেরই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দ্বিতীয় ধাপে ১২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আন্দোলন করে কিছু করতে পারবে না, তাই মামলা ছাড়া তাদের কিছু করার নেই। অধিকাংশই নতুন মুখ, এটা তো আমি অনেকগুলো পত্রিকাও দেখলাম। এখানেও আপনার নতুন মুখই দেখবেন, নতুন মুখের সংখ্যা বেশি, প্রথম ধাপেও বেশি, দ্বিতীয় ধাপেও বেশি। তৃণমূল যাদেরকে চেয়েছে, তৃণমূল এবং সার্ভে রিপোর্ট দুটো মিলিয়ে জনমত জরিপে যারা এগিয়ে তাদেরকে আমরা মনে করি। আন্দোলন করে তো কিছু করতে পারবে না, আর আন্দোলন করার ক্ষমতাও নেই, সক্ষমতাও নেই। কাজে নালিশ আর মামলায় দুটো নিয়ে থাকতে হবে, ভালো লিগ্যাল ব্যাটল বা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনে ৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশিক্ষণ ইনস্টিটিউটে উত্তরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম প্রতীক বরাদ্দ করেন। আওয়ামী লীগের আতিকুল ইসলাম নৌকা, জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম টেবিলখড়ি, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান আম, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খান বাঘ প্রতীক পেয়েছেন। প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, ভোট গ্রহণের ৩২ ঘন্টা আগে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। আমি আশা করি যে এই নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে এবং আমরা এই ঢাকা উত্তরের নগরবাসীদেরকে আমরা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আইনানুগ নির্বাচন আমরা উপহার দিতে পারবো। সময় সংবাদে আরও থাকছে। সরস্বতী পূজায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপে বর্ণিল আয়োজন। বিদ্যা ও জ্ঞান লাভের জন্য কল্যাণময়ী দেবীর চরণে ভক্তদের প্রণাম। কাগজে কলমে বহু পরিকল্পনার কথা থাকলেও ১০ বছরেও উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। সরকারের চলতি মেয়াদে বৃহৎ প্রকল্পগুলোর গতি বাড়াতে চায় বিদ্যুৎ বিভাগ। প্রতিমন্ত্রীর আশায় মেয়াদেই জাতীয় গ্রিডে যোগ হবে পায়রা, রামপাল ও মাতারবাড়ির বিদ্যুৎ। কাজের গতি বাড়ানোর পাশাপাশি কয়লা আমদানির অবকাঠামোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। তুলনামূলক কম খরচে টেকসই বিদ্যুৎ উৎপাদনে সরকারের মহাপরিকল্পনায় প্রাথমিক জ্বালানি হিসেবে গুরুত্ব দেওয়া হয় কয়লার উপর। সে অনুযায়ী চলতি বছরের জানুয়ারির মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও মুন্সিগঞ্জে প্রায় ৫,০০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয় বর্তমান সরকারের প্রথম মেয়াদেই। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে এতদিনে ৩০% মতো বিদ্যুৎ আসত সাশ্রয়ী এ জ্বালানি থেকে। কিন্তু সেসব পরিকল্পনা কাগজে কলমেই সীমাবদ্ধ থাকায় বর্তমানে কয়লা থেকে বিদ্যুৎ আসছে মাত্র ৩%, যার যোগান দিচ্ছে ১ যুগেরও বেশি সময় আগে নির্মিত বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বৃহৎ বিদ্যুৎ প্রকল্পগুলো নিয়ে গত ১০ বছরে আশা জাগানে অনেক পরিকল্পনা থাকলেও বাস্তব চিত্র হলো এখনও পর্যন্ত উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক বড় কোনো বিদ্যুৎ কেন্দ্র, যে কারণে চাহিদা মেটাতে দিন দিন ঝুঁকতে হয়েছে বেশি উৎপাদন ব্যয়ের তেলভিত্তিক বিদ্যুতের দিকে। তবে সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর থেকেই ধীরে ধীরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে আসা শুরু করলে সম্ভব হবে এসব তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর থেকে নির্ভরতা কমানো। বর্তমানে নির্মাণাধীন কয়লাভিত্তিক ৩ বৃহৎ কেন্দ্রের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা পায়রার প্রথম ইউনিট চলতি বছরের আগস্টে
উৎপাদনে আসার কথা। তুলনামূলক পিছিয়ে আলোচিত রামপাল ও মাতারবাড়ির কাজ। তবে বিদ্যুৎ বিভাগ বলছে সরকারের নতুন মেয়াদে গতি আসবে সব প্রকল্পেই। পাশাপাশি পায়রা, মাতারবাড়ি ও মহেশখালী হাবে শুরু হবে আরও কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ। পায়রা বড় হাব হবে প্রায় 5 থেকে 6 হাজার মেগাওয়াটের। আমাদের মাতারবাড়িতে সেখানেও 4-5 মেগাওয়াটের একটা হবে। মহেশখালীতে প্রায় 10,000 মেগাওয়াটের একটা হবে। যত দ্রুত আমরা বড় প্রকল্পের কাছে যেতে পারবো আমাদের কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলো, তত আমাদের এফোর্ডেবল হবে আমাদের পাওয়ারটা। কাজ চলছে, আশা করছি 2022 সালের মধ্যে আমাদের বড় কিছু প্রকল্প 3-4টা প্রকল্প চলে আসবে। তবে কাজের গতি বাড়ানোর পাশাপাশি কয়লা আমদানির অবকাঠামোর দিকেও গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কয়লার যদি আমরা ভ্যালু চেইনটা দেখি তাহলে হচ্ছে প্রথমে সিকিউর করা আমরা কোথা থেকে কিনবো, সেটাকে ট্রান্সপোর্টেশন আনা, তারপরে ইনফ্রাস্ট্রাকচার এখানে কয়লাটাকে রাখা এবং সেটা ব্যবহার করা। তো এইখানে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বটলনেকটা হলো এই কয়লা রাখা। পাশাপাশি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় নিজস্ব জনবল তৈরিতেও নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। দুপুরে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের 8 সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। সাক্ষাতে বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থমাস ভাজদা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বিদ্যুৎ ও জ্বালানি সহ বিভিন্ন খাতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আরও বেশি বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল। How the United States can partner with Bangladesh. বৈঠকে বাংলাদেশের টেকসই উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য প্রযুক্তি এবং অবকাঠামো খাতের উন্নয়নে। আমেরিকান গভর্নমেন্ট চাচ্ছে আরও ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য বাংলাদেশে। তারা আস্থাশীল এই সরকার, শেখ হাসিনা সরকারের প্রতি, যার কারণে তারা খুব সিরিয়াসলি তাদের এই টিম আসছে এখানে আমাদের এই পাওয়ার এবং এনার্জিতে সামনে আরও কীভাবে আরও ক্লোজলি কাজ করা যায়। এবং তারা আশা করতেছে যে বাংলাদেশ থেকে বিজনেস পিপল এবং ওদের ওখানকার ব্যবসায়ী যারা চেম্বার বডি আছে, অ্যাসোসিয়েশন বডি আছে, আমরা যেন তাদের কাছে প্রকাশ করি যে কী অপরচুনিটি তৈরি হয়েছে বাংলাদেশে। দেবীর চরণে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর পূজা। দেশের পূজা মণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গতকাল থেকে চলছে দেবীর আরাধনা। আবহমান বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবে মেতেছে সবাই। রফিকুল ইসলামের ক্যামেরায় শাতিলা শারমিনের রিপোর্ট। মাঘ মাসের পঞ্চমী তিথিতে হিন্দু সম্প্রদায় মত্তলোকে আমন্ত্রণ জানান জ্ঞানের দেবীকে। সকাল থেকেই নানা আচারে শুরু হয় শ্বেতবর্ণা সরস্বতী পূজা। প্রার্থনার মধ্য দিয়ে অনেক বাবা মা সন্তানের হাতে খড়ি বা বই তুলে দেন এই দিনে। আমি সব পরীক্ষায় পারি। মূলত জ্ঞানের দেবীর কাছে বিদ্যার আরাধনার পাশাপাশি জ্ঞান বা মোক্ষ লাভের মনোবাঞ্ছনা পূর্ণ করতেই শিক্ষার্থীরা এই পূজার আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানে। খুব ভালো লাগছে এখানে কাজ করে, আর আজকে যখন পরিপূর্ণভাবে এই হলটা সেজেছে তখন আরো ভালো লাগছে। পূজার যে আনন্দ সেটা আসলে পূজা মণ্ডপে না আসলে বোঝা যায় না। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের যে প্রতিমা প্লাস হচ্ছে আয়োজন, এটা অনেক ভালো লাগে। পূজার দিন সকাল থেকে উপবাস থেকে বিদ্যার্থীরা সরস্বতীর চরণে অঞ্জলি দিয়ে শেষ করেন পূজার আচার। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই পূজাটা একসাথে করছি। আসলে একটা মিলন মেলায় পরিণত হয়েছে, সবার একটা উৎসব, বাঙালির একটা উৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবীর সন্তুষ্টি শিক্ষার্থী তথা সমাজে সবার মাঝে তৈরি করবে জ্ঞানের পিপাসা, মোচন হবে সব অন্ধত্বের। দোয়াত কলম দিয়ে বিদ্যার আশায় মাকে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করেছি। সকলেই বিদ্যা লাভ করুক, সকলেই বিদ্যান হোক, মা সরস্বতীর আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। নারকেলের লম্বা মাথায় ঠান্ডা গোলগাল চাঁদের বর্ণনা দিয়ে পাঠকের হৃদয়ে দোলা দেয়া কবি হৃদযন্ত্রের অনিয়মিত স্পন্দন আর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা বলছেন হৃদস্পন্দন কিছুটা নিয়মিত হলেও এখনও আশঙ্কামুক্ত নন তিনি।
উনি ভর্তি হয়েছেন মূলত নিউমোনিয়া নিয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনার হঠাৎ করে এএফ ডেভেলপ করে। এএফ হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা মেইনলি হচ্ছে হার্ট অনিয়মিত বিট করা শুরু করে, যার কারণে ওনার অবস্থার অবনতি ঘটে। বর্তমানে নিউমোনিয়াটা কিছুটা ইমপ্রুভ করেছে, তো ইমপ্রুভ করা সত্ত্বেও এখনও এএফটা যেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হার্টের যে অনিয়মিত গতি, এইটা আবারও আসতে পারে। এই জন্য বলা যায় যে ওনার অবস্থা আশঙ্কামুক্ত নয়। এদিকে কবির স্বজনরা প্রত্যাশায় আছেন সুস্থ হয়ে আবারও কলম ধরবেন তিনি। হঠাৎ করে আজকে 2 দিন ধরে বাসায় হচ্ছে ওনার নিস্তেজ হয়ে যায়, নিস্তেজ হওয়ার পর খাওয়া দাওয়া একটু অনিয়ম হয়ে যায়। আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আমরা সবাই চাই আর কি, সবাই আমার বাবার জন্য, দেশবাসীরা সবাই জন্য দোয়া করে ওনার জন্য। নিউমোনিয়া আর হৃদস্পন্দনের রোগের প্রকোপ কাটিয়ে আবারও গন্ধবণিক বা নিশিন্দা নারীর মতো অমর গদ্যের মায়াজালে বন্দী করবেন পাঠকদের, এই প্রত্যাশা তার অগণিত ভক্ত শুভানুধ্যায়ীর। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিব আরেকবার। এবার কোচিং সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। রাজধানীর ফার্মগেটে 5 জনকে 1 মাসের কারাদণ্ড, জিগাতলায় 4টি কোচিং সেন্টার সিলগালা। উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়ন করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শন করে বললেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা না গেলে উগ্রপন্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর। রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল চায় বাংলাদেশ। 10 বছরে উৎপাদনে আসেনি কয়লা ভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র, কাজের গতি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। শিগগিরই বিদ্যুৎ মিলবে 3টি কেন্দ্র থেকে আসা প্রতিমন্ত্রীর। এবং জনতা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে জাজ মাল্টিমিডিয়ার মালিক সহ 20 জনের বিরুদ্ধে দুদকের মামলা। হাওড়ে বাঁধ নির্মাণে অনিয়মে দুদকের চার্জশিট অনুমোদন। এই ছিল এখনকার মতো।